প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আগ্রাবাদ বালিকা বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজ আমি অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পঞ্চম অধ্যায় সামাজিকীকরণ ও উন্নয়ন, এই অধ্যায়ের পাঠ 1 সামাজিকীকরণে বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে আলোকপাত করার জন্য তোমাদের সামনে হাজির হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, শুরুতেই আমাদের জেনে নেওয়া প্রয়োজন যে আমরা সামাজিকীকরণ বলতে কি বুঝি, তাই না? সামাজিকীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় ব্যক্তি যে কোনো নতুন পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নেয়। সামাজিকীকরণ হলো মানুষের জীবনব্যাপী একটি চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়া জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে ব্যক্তি সমাজের কাঙ্ক্ষিত আচরণের উপযোগী হয়ে গড়ে ওঠে। অর্থাৎ সমাজ একজন ব্যক্তির কাছ থেকে যে ধরনের আচরণ প্রত্যাশা করেন, সামাজিকীকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে ব্যক্তি সমাজের সেই কাঙ্ক্ষিত আচরণের উপযোগী হয়ে গড়ে ওঠে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে ব্যক্তি যেমন আচার আচরণ, তারপরে আদর্শ, মূল্যবোধ, রীতিনীতি ইত্যাদি আয়ত্ত করার মাধ্যমে ব্যক্তি যেমন তার নিজের উন্নয়ন ঘটায়, তেমনি সমাজের উন্নয়নও ঘটিয়ে থাকে। অর্থাৎ একজন ব্যক্তি যখন এই সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে তার আচার আচরণ, আদর্শ, বুদ্ধিবৃত্তি, মেধা মননশীলতার উন্নয়ন ঘটায়, সেটা কিন্তু পরোক্ষভাবে সমাজের উন্নয়নও ভূমিকা রাখে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন সামাজিকীকরণের বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে আলোকপাত করব। দুঃখিত। খেয়াল করো তোমরা, এই কাগজটা একটু টানিয়ে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, সামাজিকীকরণ মূলত একজন ব্যক্তির সুষ্ঠু বিকাশের জন্যই কিন্তু সামাজিকীকরণ প্রয়োজন। আমি আবার বলছি, ব্যক্তির সুষ্ঠু বিকাশের জন্যই কিন্তু মূলত সামাজিকীকরণ প্রয়োজন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, অর্থাৎ আমি এভাবে বলতে পারি যে জন্মের পর থেকেই একটি শিশু সমাজের আচার আচরণ, নিয়মকানুন শিখতে থাকে, আর একেই বলা হয় তার সামাজিকীকরণ প্রক্রিয়া। তো সামাজিকীকরণের ক্ষেত্রে কতিপয় সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে আমরা এখন আলোকপাত করব। তো প্রথমে আমরা আসি পরিবার। সামাজিকীকরণের ক্ষেত্রে এই পরিবার হলো
সর্বপ্রথম এবং প্রধান একটি বাহন। আমি কি বলছি তোমরা বুঝতে পেরেছ? যে পরিবার হলো সামাজিকীকরণের সর্বপ্রথম এবং প্রধান একটি বাহন। পরিবারে বসবাস করতে গিয়ে শিশু পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি আবেগ, অনুভূতি, ভালোবাসা, শ্রদ্ধা ইত্যাদি জাগিয়ে তোলে, তাই না? যেমন একটা শিশু সে যখন পরিবারে জন্মগ্রহণ করে তখন সে নিতান্তই কি ইন্দ্রিয় সর্বস্ব প্রাণী হিসেবে বিবেচিত হয়, অর্থাৎ ইন্দ্রিয় দ্বারা সে তাড়িত হয়। তো এই পরিবারে বসবাস করতে গিয়ে পরিবারের যে অন্যান্য সদস্য আছে, বাবা মা, ভাই বোন, চাচা চাচি, দাদা দাদি, হ্যাঁ, এই যে পরিবারের সদস্যরা আছেন তাদের প্রতি কিন্তু সেই শিশু কি করে আবেগ, অনুভূতি, শ্রদ্ধা, ভালোবাসা ইত্যাদি জাগিয়ে তোলে। পরিবারের প্রতিটি সদস্যকে সে অনুসরণ করে। আমরা জানি শিশুরা কিন্তু সবসময় কি অনুকরণ প্রিয়। হ্যাঁ, আমরা দেখতে পাই যে মা নামাজ পড়ার জন্য জায়নামাজ বিছিয়েছেন, সাথে সাথে দেখা যায় যে তার সেই ছোট্ট শিশুটি, হ্যাঁ, কন্যা শিশুটিও কি করেছে, ওরকমের মায়ের মতো করে হিজাব পরেছে। হিজাব পরে মা যেখানে জায়নামাজ বিছিয়েছে তার পাশে সে আরেকটি জায়নামাজ বিছিয়ে মায়ের সাথে কি করতেছে, সে এই রুকুতে যাচ্ছে, সিজদায় যাচ্ছে, হ্যাঁ, এভাবে সে করে। কেমন আমরা এটা প্রায় দেখতে পাই যে পরিবারের প্রতিটা শিশুই কিন্তু অন্যকে কি করে, অনুকরণ করে। হ্যাঁ, বড়রা কীভাবে কথা বলে, তার সাথে কীভাবে আচরণ করে, সব কিছুই কিন্তু সে ফলো করে। জন্যই বলা হয় শিশুরা কিন্তু খুবই অনুকরণ প্রিয়। যে পরিবার থেকেই শিশু কিন্তু এই যে সব কিছুই কিন্তু সে পরিবার থেকেই শিখে। পরিবারের যে সদস্যদের বিভিন্ন কাজকর্ম, তারপরে এই যে খাদ্যাভ্যাস, অর্থাৎ পরিবারের সদস্যরা কখন খায়, কোন টাইমে খায়, কি খায়, এই যে খাদ্যাভ্যাস, তারপরে পোশাক পরিচ্ছদ। হ্যাঁ, শিশু যদি দেখে যে তার পরিবারের বড় সদস্যরা, হ্যাঁ, বিশেষ করে এই নারী সদস্যরা, তারা যখন ঘর থেকে বাইরে বের হয়, হ্যাঁ, কী করে, বোরকা পরে, হিজাব পরে, হ্যাঁ, তখন সে কিন্তু এটা অনুকরণ করে এবং সে তার জীবনেও কিন্তু এটা যথেষ্ট প্রভাব ফেলে। সে বড় হয়েও কিন্তু যে তার মা, তার বোন, পরিবারের বড় সদস্যরা যে বোরকা পরে বের হয়েছিল, হিজাব পরে বের হয়েছিল, সেও কিন্তু সে বড় হয়ে এই কাজটা করতে চাইবে। এটা অত্যন্ত স্বাভাবিক একটা বিষয়। আর যদি সে দেখে যে তার মা বা বোন, হ্যাঁ, দাদি বা পরিবারের অন্যান্য সদস্যরা তারা বোরকা ছাড়া ঘর থেকে বের হয়, হ্যাঁ, তাহলে সেও কিন্তু বড় হয়ে সে কাজটাই করবে। তাহলে এই যে ধর্মচর্চা, খাদ্যাভ্যাস, তারপরে পাঠাভ্যাস মানে পাঠের অভ্যাস, হ্যাঁ, এই জিনিসগুলো, এই যেটাকে আমরা বলবো যে পারিবারিক যে সংস্কৃতি, এই পারিবারিক সংস্কৃতি কিন্তু শিশুর মনকে যথেষ্ট প্রভাবিত করে। অর্থাৎ পরিবারই হচ্ছে শিশুর প্রাথমিক শিক্ষা কেন্দ্র এবং সামাজিকীকরণের মূল যে বিষয়গুলো আছেন সেটা কিন্তু সে পরিবার থেকেই কি শিখে থাকে, তাই না? এজন্যই কিন্তু বলা হয়, পরিবারকে বলা হয় সামাজিকীকরণে পরিবার হচ্ছে একটি শক্তিশালী মাধ্যম। ঠিক আছে, সামাজিকীকরণের ক্ষেত্রে পরিবার হচ্ছে একটি শক্তিশালী প্রতিষ্ঠান বা মাধ্যম। বিষয়টা তোমরা সবাই বুঝতে পেরেছো যে সামাজিকীকরণে পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্লিয়ার সবার? আচ্ছা, এবার দেখো স্থানীয় সমাজ। প্রিয় শিক্ষার্থীরা, মা বাবা বা পরিবারের পর
শিশুর সামাজিকীকরণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই স্থানীয় সমাজ। জন্মের পর থেকেই শিশু কি করে? সমাজের নিয়ম কানুন আচার আচরণ শিখতে থাকে, ঠিক আছে? এবং এই সমাজের নিয়ম কানুন আচার আচরণ অর্থাৎ সমাজে বসবাসরত মানুষের আচার আচরণ দেখতে দেখতেই কিন্তু একটি শিশু বড় হয় এবং এভাবেই কিন্তু সে সমাজের রীতিনীতি আয়ত্ত করে। সমাজের মানুষের ভাষা, আচার আচরণ, আদর্শ, তারপরে এই রুচিশীলতা, মননশীলতা, এগুলো কিন্তু শিশুর আচরণকে যথেষ্ট কি করে? প্রভাবিত করে। স্থানীয় সমাজের বিভিন্ন উপাদান, স্থানীয় সমাজের বিভিন্ন উপাদানগুলোর মধ্যে রয়েছে সাহিত্য সমিতি, তারপরে সাংস্কৃতিক সংঘ, খেলাধুলার ক্লাব, বিজ্ঞান ক্লাব ইত্যাদি। স্থানীয় সমাজের এসব সংগঠন ব্যক্তির আচার আচরণ, আদর্শ ইত্যাদিতে যথেষ্ট প্রভাব বিস্তার করে এবং একজন ব্যক্তি, এই যে স্থানীয় সমাজের যে বিভিন্ন সংগঠনের কথা বললাম, একজন ব্যক্তি ওই সব সংগঠনের সাথে সহজেই নিজেকে জড়িয়ে ফেলে এবং এই সংগঠনগুলোর সাথে নিজেকে জড়িয়ে সে সংগঠনের অন্যান্য সদস্যদের সাথে যথেষ্ট মেশার সুযোগ তার তৈরি হয়। সংগঠনের অন্যান্য সদস্যদের সাথে সে মিশে তাদের কথাবার্তা, আচার আচরণ, চাল চলন ইত্যাদি কী করে? রপ্ত করে, ঠিক আছে? এতে তার আচার আচরণে অনেক কী হয়? প্রভাব বিস্তার করে, অর্থাৎ ওই সমস্ত ব্যক্তিদের আচার আচরণ দ্বারা সে প্রভাবান্বিত হয়। তো এভাবে একজন ব্যক্তি সহজেই সামাজিকীকরণের মাধ্যমে স্থানীয় সমাজের বিভিন্ন সংগঠনের সাথে নিজেকে জড়িয়ে ফেলে এবং ওই সকল স্থানীয় সংগঠনের সে একটি অংশ হয়ে দাঁড়ায়। এরপরে আসা যাক সমবয়সী সঙ্গী। সামাজিকীকরণের এই যে সমবয়সী সঙ্গী বা বন্ধু সামাজিকীকরণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ শৈশবে সমবয়সী সঙ্গী বা বন্ধুর সাথে খেলাধুলা করার যে আকাঙ্ক্ষা সেটা থাকে অপ্রতিরোধ্য। তোমরা দেখো, নিশ্চয়ই তোমরা কি করতে চাইবে? তোমার বয়সী অর্থাৎ তোমাদের সমবয়সী সঙ্গীদের সাথে বা বন্ধুদের সাথে তোমরা ক্রিকেট খেলা বলো, ফুটবল খেলা বলো, ভলিবল খেলা বলো বা যে কোনো ধরনের খেলা বলো, তোমরা কিন্তু তোমাদের সমবয়সী সঙ্গী বা বন্ধুদের সাথে খেলতে তোমরা বেশি বেশি পছন্দ করো, তাই না? তোমাদেরকে যদি বলা হয় যে তোমার থেকে অনেক বড়, বয়সে অনেক বড়, মনে করো যে তোমাদেরকে যদি বলি যে তোমরা আমার সাথে একটু খেলো, ক্যারম বোর্ড খেলো বা লুডো খেলো, তোমরা কিন্তু সেটাতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে না এই কারণে যে আমি তোমাদের থেকে বয়সে অনেক বড়। কাজেই আমার সাথে তোমরা এই যে ক্যারম বোর্ড খেলা বলো বা লুডো খেলা বলো বা অন্য যে কোনো ধরনের খেলা, সেটা কিন্তু তোমরা আমার সাথে খেলতে চাইবে না, কেমন? তা শৈশবে এই যে মানে সমবয়সী সঙ্গী বা বন্ধুদের সাথে খেলাধুলার আকর্ষণ থাকে অপ্রতিরোধ্য। এই যে অপ্রতিরোধ্য থাকে
সমবয়সী বন্ধু বা সঙ্গীদের সাথে খেলার আকর্ষণ, এর মাধ্যমে কি হয় যে শিশুরা একে অপরের সাথে মেলামেশার যথেষ্ট সুযোগ তারা পায়, যথেষ্ট সুযোগ সৃষ্টি হয়। এই সুযোগ সৃষ্টি হওয়ার মধ্য দিয়ে তাদের মধ্যে কি হয় যে সহনশীলতা, সহমর্মিতা, সহযোগিতা এবং নেতৃত্বের গুণাবলী কি বিকশিত হয়। কারণ এই যে সমবয়সী সঙ্গী বা বন্ধুদের সাথে অবাধ মেলামেশার মাধ্যমে তারা একজন আরেকজনের কথাবার্তা, চাল চলন, আচার আচরণ দ্বারা কি হয় অনেকাংশে প্রভাবিত হয়। আর এই প্রভাবিত হওয়ার মধ্য দিয়ে কিন্তু তাদের মধ্যে তোমার এই যে কথাগুলো আগে বললাম যে সহনশীলতা, সহমর্মিতা, সহযোগিতা, নেতৃত্বের গুণাবলী এগুলো কি বিকশিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, শিক্ষা প্রতিষ্ঠান সামাজিকীকরণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এটাও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে মেলামেশার যথেষ্ট সুযোগ সৃষ্টি হয়। এতে করে যে আমি একটি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। মনে করো কোনো একটি প্রতিযোগিতায় তোমাদের স্কুলের কিছু শিক্ষার্থী কলেজ স্কুলের শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছ, কেমন? তো এই যে একটা প্রতিযোগিতাকে টার্গেট করে তুমি ভিন্ন আরেকটি বা ভিন্ন একাধিক স্কুলের সাথে তোমাদের একাধিক স্কুলের শিক্ষার্থীদের সাথে তোমাদের পরিচয় হওয়ার সুযোগ সৃষ্টি হলো। এর মাধ্যমে তোমরা একে পরস্পরের খুব কাছাকাছি বা খুব নৈকট্যে আসার সুযোগ তোমাদের মিলেছে। এতে এক একজনের কথাবার্তা, আচার আচরণ, চাল চলন দ্বারা এক একজন কি নানাভাবে প্রভাবিত হয়। তো এই যে শিক্ষা প্রতিষ্ঠান, এটা একটি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যে আর একটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যে মেলামেশার মাধ্যমে সামাজিকীকরণ, আমি সেটাকেও বোঝাচ্ছি। সাথে সাথে যে একই শিক্ষা প্রতিষ্ঠান, যেমন তোমরা আগ্রাবাদ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী, এখানে যত শিক্ষার্থী আছে তোমরা যখন একত্রিত হও তখন দেখা যায় যে তোমরা যে ক্লাসই যে শ্রেণীতেই পড়ো না কেন তোমাদের সাথে অনেক বিষয় নিয়েই অনেকের সাথে কি হয় ভাব বিনিময় হয়, কথাবার্তার আদান প্রদান হয়। তা এই যে তাদের প্রত্যেকের চাল চলন, কথাবার্তা, তারপরে আদর্শ, বিশ্বাস, মূল্যবোধ, এগুলো দ্বারা একে অপরে কি হয় তোমরা প্রভাবিত হও। তাহলে আমরা বলতে পারি যে সামাজিকীকরণের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আসছে রাজনৈতিক প্রতিষ্ঠান। তো সামাজিকীকরণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের রাজনৈতিক প্রতিষ্ঠান বা রাজনৈতিক দল অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর সেটা কীভাবে? রাজনৈতিক সংগঠনগুলো তাদের আদর্শ, মূল্যবোধ দ্বারা অপরকে কী করতে পারে, প্রভাবিত করতে পারে। তারপরে তারা বিভিন্ন আন্দোলন সংগ্রামে জনগণকে ঐক্যবদ্ধ করতে পারে এবং আন্দোলন সংগ্রামের মাধ্যমে তারা জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি বা সচেতনতা বৃদ্ধি করার মধ্য দিয়ে এই সামাজিকীকরণে এসব রাজনৈতিক প্রতিষ্ঠান অনেক ভূমিকা রাখে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকে তোমাদের সাথে আমার আলোচনা সামাজিকীকরণে বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা। তো পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। খোদা হাফেজ।